দুইজন স্কুল শিক্ষিকা, একজনের নাম অনুজা এবং অন্যজনের নাম নেহা। তাদের পথ চলা শুরু হয় একটি সাধারণ জনসংখ্যা জরিপ কার্যক্রমের মাধ্যমে। কিন্তু তাদের গন্তব্য ছিল জনবসতি থেকে অনেক দূরে একটি পরিত্যক্ত ভয়ঙ্কর বাড়িতে, যেখানে লুকিয়ে আছে এক অজানা ভয়ঙ্কর রহস্য। ভারতের নাগপুরে ঘটে যাওয়া এক সত্য ঘটনার অবলম্বনে নির্মিত এই মুভির গল্পটি প্রত্যেক মুহূর্তে আপনার হার্টবিট বাড়িয়ে দেবে, যা প্রতিটি মুহূর্তে আপনাকে আবেগ, কষ্ট এবং অদ্ভুত টানাপোড়েনের জালে বেঁধে রাখবে। এই বাড়িতে আসলে কি ঘটছে? এই গল্পটি আপনার হৃদয়ের অনুভূতিকে নাড়া দেবে, মনের ভেতরে প্রশ্ন ফোটাবে এবং অনুজা ও নেহার যা করুণ পরিণতি হয় তা আপনার হাড় হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। গল্প শুরু হয় শহর থেকে কিছুটা দূরে একটি নির্জন এলাকায়, যেখানে আমরা এক ব্যক্তিকে কারেন্টের পোলে কিছু নাম্বার লিখতে দেখি। লোকটি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। মূলত গ্রামে গ্রামে ঘুরে কারেন্টের পোল গোনা ওনার কাজ। এবার পোল গুনতে গুনতে লোকটি সেই এলাকায় নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা একটি বাড়ির কাছে আসে। দীর্ঘ সময় ধরে একটানা রোদে গরমে কাজ করার জন্য লোকটির অনেক পানির পিপাসা পায়। তাই সামান্য পানি খাওয়ার জন্য লোকটি সেই বাড়ির দরজায় নক করতে থাকে। এরই মধ্যে লোকটি ঘরের ভিতর থেকে কোনো এক মেয়ের চিৎকার আর একটি সদ্যজাত বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। লোকটি অনেকক্ষণ দরজায় নক করার পর এক মহিলা এসে বাইরের দরজা খুলে দেয় এবং এখানেই এই দৃশ্য কেটে যায়। এরপর আমাদের অনুজা নামের একটি মেয়েকে দেখানো হয়। অনুজা খুবই সাধারণ একটি মেয়ে। বহু বছর আগে তার মা মারা গিয়েছে, আর তখন থেকে তার বাবা একা অনুজাকে লালন পালন করেছে। বর্তমানে অনুজা পেশায় একজন সরকারি স্কুলের শিক্ষিকা, এজন্য তাকে তার বাড়ি ছেড়ে শহরে থাকতে হয়। তাছাড়া অনুজার বিয়েও ঠিক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা দেখি অনুজার হবু স্বামী তার এই চাকরি করার বিষয়টা মেনে নিতে পারেনি। তার ইচ্ছা বিয়ের পর অনুজা যেন জব ছেড়ে দেয় আর একজন সাধারণ বিবাহিত মেয়ের মতো জীবনযাপন করে। আর অনুজার বাবারও একই ইচ্ছা। তবে অনুজার এই বিষয়টা পছন্দ হয় না। সে নিজের উপার্জনের টাকায় বাকি জীবনটা কাটাতে চায়। এরপর দেখা যায় অনুজার স্কুলে আসে অমূল্য নামের এক সহকর্মী। সে নানা বাহানায় অনুজার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অনুজা তাকে পাত্তাই দেয় না। এরপর স্কুলে ক্লাস চলাকালীন কালেক্টর অফিস থেকে অনুজাকে ডেকে পাঠানো হয়। অনুজাকে জনগণনার কাজের জন্য ডাকা হয়। আসলে ভারতে প্রত্যেক 10 বছর অন্তর বাড়িতে বাড়িতে যে জনগণনা করা হয়। এতে করে কিছু সরকারি অধিকারী পরিবারের সদস্য সংখ্যা, তাদের নাম এবং তাদের বয়স সবকিছু বিস্তারিত লিখে নিয়ে তালিকাভুক্ত করা হয়। আর সেই কাজের দায়িত্ব অনুজাকেও দেওয়া হয়। আর এই কাজের জন্য 2 জন করে পাঠানো হয়। কিন্তু সুপারভাইজার অনুজার পার্টনার হিসেবে অমলকে ঠিক করে। আর এটা শুনে অমল খুব বেশি খুশি হয়ে যায়। কিন্তু অনুজা তার সুপারভাইজারকে বলে যে, স্যার, আমি কোনো পুরুষের সাথে কাজ করতে যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করব না। আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে কোনো মহিলাকে পাঠান। আর সেখানে নেহা নামের মেয়েটিও উপস্থিত ছিল। নেহা তখন অনুজার সাথে যেতে রাজি হয়ে যায়। পরের দিন অনুজা এবং নেহা একের পর এক গ্রাম ঘুরে প্রত্যেকটা বাড়ির সদস্যদের তালিকা করতে শুরু করে। তারা ঘুরতে ঘুরতে গ্রাম থেকে দূরে সে বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে গল্পের শুরুতে সেই ইলেকট্রিশিয়ান পৌঁছেছিল। নেহা তখন অনুজাকে একটু বাধা দিয়ে বলে, এই বাড়িতে মনে হচ্ছে কেউ থাকে না, তাই এখান থেকে আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু অনুজা তারপরও সেই বাড়ির ভিতরে যেতে থাকে। অনুজা নেহাকে নিয়ে সে বাড়ির দরজা নক করতে থাকে, তবে কারো কোনো আওয়াজ শোনা যায় না। কিছুক্ষণ পর সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। কোনো মতে তারা ফাইল মাথায় নিয়ে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে। ঠিক ওই সময় সে বাড়ির দরজা হঠাৎ করে খুলে যায়। দরজা খুলে 18 থেকে 20 বছর বয়সী একটি যুবতী মেয়ে। মেয়েটি হাফ দরজা খুলে অসহায় চোখে দাঁড়িয়ে থাকে। তখন অনুজা এবং নেহা তার পরিচয় দিয়ে বলে যে, আমরা জনগণনার জন্য এসেছি। কিন্তু এত কিছু শোনার পরেও মেয়েটি দরজা খোলা তো অনেক দূরের কথা, সে মুখ ফুটে একটা কথাও বলে না। এদিকে বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। এজন্য অনুজা এবং নেহা জোর করে মেয়েটাকে ঠেলে দিয়ে বাড়ির ভেতর ঢুকে যায়। বাড়ির ভিতরে আসতে তারা দেখে যে সেই নিশ্চুপ থাকা মেয়েটি অন্তঃসত্ত্বা। অনুজা মেয়েটির থেকে তার পরিবার এবং তার সবকিছু জানতে শুরু করে। তখন মেয়েটি জানায় তার নাম পন্না, আর এই বাড়িতে মোট 4 জন লোক থাকে। আমি ঘনশ্যাম, আম্মা এবং ভোলা। ভোলা আমাদের বাড়িতে কাজ করে। তখন অনুজা মনে করে যে ঘনশ্যাম হয়তো পন্নার স্বামী। এরপর অনুজা পন্নাকে জিজ্ঞাসা করে, এটা কি আপনার প্রথম বাচ্চা? পন্না বলে, না, এর আগেও আমি 4টি বাচ্চার জন্ম দিয়েছিলাম। তবে প্রত্যেকবার বাচ্চা জন্ম নেয় এবং কিছুক্ষণ কান্না করার পর মারা যায়। কথাটা শুনে চমকে ওঠে নেহা এবং অনুজা বলে, প্রত্যেকবারে কি মারা যায়? তখন পন্না অবলীলায় বলে, হ্যাঁ, প্রত্যেকবার আমার বাচ্চা মারা যায়। অনুজা আরও জিজ্ঞাসা করে যে, তাহলে কোন হসপিটাল থেকে আপনার বাচ্চার ডেলিভারি হয়? মেয়েটি উত্তর দিতে যাবে
এমন সময় সেখানে এক বয়স্ক মহিলা আসে, যার নাম লীলা। লীলা তাদের দুজনের পরিচয় জানতে চাইলে তারা বলে যে তারা সরকার থেকে জনগণনার কাজে এসেছে। আসলে লীলা একজন হ্যান্ডিক্যাপ। সে পা টেনে টেনে বিছানায় এসে বসে। মুভির শুরুতেই সেই ইলেকট্রিশিয়ানকে এই লীলাই দরজা খুলে দিয়েছিল। এরপর লীলা খুব অভদ্র সুরে তাদের বলে যে যদি আপনাদের কাজ হয়ে গিয়ে থাকে তবে আপনারা আসতে পারেন। তারা দুজনে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। অনুজা নেহাকে বললে পর্ণার গলায় যেন ক্ষত চিহ্ন আছে, তুই কি লক্ষ্য করেছিস? তাদের এই কথাবার্তার সময় সেখানে এক ব্যক্তি আসে, যার নাম ভোলা। ভোলা অদ্ভুত এক খারাপ দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে থাকে, যেন বহু বছর পরে সে প্রথমবার কোনো মেয়েকে দেখছে। অনুজা এবং নেহা তেমন পাত্তা দেয় না। তারা স্কুটি চালিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর কি একটা মনে হতে অনুজা সেই বাড়ির একটা ছবি তুলে নেয়। তারপর অনুজা বাড়ি ফিরে এলে তার হবু বর তাকে ফোন করে। সে একই কথা বলতে থাকে অনুজাকে, তোমাকে কিন্তু বিয়ের পর চাকরি ছেড়ে দিতে হবে। কিন্তু অনুজার মন পড়ে থাকে সেই বাড়িটির উপরে। কিছু তো রহস্য লুকিয়ে আছে সেই বাড়িতে। এরপর কেটে যায় 2 মাস। একদিন স্কুলে এসে অনুজা নেহাকে আবারও সেই বাড়িতে যাওয়ার কথা বলে, কারণ পর্ণার জন্য অনুজার চিন্তা হচ্ছিল। নেহা কোনোভাবে এই পাগলামিতে সাড়া দেয় না। তখন অনুজা বলে, তোর কি ওই বাড়ির সদস্যদের সন্দেহজনক লাগেনি? নেহা বলে, অবশ্যই তাদেরকে দেখে আমার অনেক সন্দেহজনক লেগেছে, কিন্তু তাতে আমাদের কি? আমি তো কোনো শর্তেই ওই বাড়িতে যাব না। তবে অনুজার বারবার অনুরোধে নেহা অনুজার সাথে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই বাড়িতে পৌঁছাতেই ভোলা দুজনকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে তাদের সাদর আমন্ত্রণ জানায়। যখন লীলা আসে তখন তারা বলে যে আমরা কি একবার পর্ণার সাথে দেখা করতে পারি? লীলা কিছু বলার আগেই ভোলা বলে যে পর্ণার শরীর খুব খারাপ, তাই সে নিজে আসতে পারবে না। এটা শোনার পর অনুজার চোখ দেখে লীলা ভোলাকে কিছু একটা ইশারা করে এবং সে সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর চলে যায়। এরপর সেখানে একজন লোক আসে, আর লোকটির নাম ঘনশ্যাম। ঘনশ্যাম বর্তমানে 5 বছরের মৌনব্রত পালন করছে, যার মধ্যে 3 বছর পার হয়েছে আর বাকি 2 বছর, যে কারণে ঘনশ্যাম কারোর সঙ্গে কথা বলে না। এরপর নেহা জিজ্ঞাসা করে, এতদিন নিশ্চয়ই পর্ণার ডেলিভারি হয়ে গিয়েছে, বাচ্চা কেমন আছে? লীলা বলে, হ্যাঁ ডেলিভারি তো হয়েছে, তবে 2 সপ্তাহ আগে বাচ্চা মারা গিয়েছে। এই কথা শুনে তাদের মনে সন্দেহ আরো বেশি জোরালো হয়। বিষয়টিতে নেহা খুব ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে, কিন্তু ভোলা তো নাসরবান্দা। সে বারবার বলে, আরে চলে যাচ্ছেন যে, আমার হাতে চাটুকু তো খেয়ে যান। ঠিক ওই সময় আবারও অঝরে বৃষ্টি নামে। এখন এই দুজনের কাছে সেই বাড়িতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন তারা আবারও সেই ঘরে ফিরে আসে। একটা সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু বৃষ্টি কমে না। এক পর্যায়ে রাতে তারা সকলে মিলে ডিনার করতে বসে। নেহা খাবার খেতে যায়, তখনই ঘনশ্যাম তাকে আটকে দেয়। এইবারের নিয়ম অনুযায়ী তাদের বাড়ির গাভী গঙ্গা খাবার খাওয়ার পরেই তারা খাবার গ্রহণ করতে পারবে। তখন ভোলা এসে জানায় যে সে গঙ্গাকে খেতে দিয়েছে। এরপর সকলে এবার রাতের খাবার খেতে শুরু করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, খাবার পেয়ে দীর্ঘদিন ক্ষুধার্তের মতো পর্ণা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। সে 2 হাত দিয়ে পশুর আচরণে তাড়াতাড়ি খাবার খেতে থাকে। এটা দেখে তাদের খুব অদ্ভুত লাগে। খাবার খাওয়া শেষে ভোলা তাদের দুজনকে বিশ্রাম নেওয়ার জন্য একটি আলাদা রুম দেখিয়ে দেয়। আর লক্ষণীয় বিষয় হলো, ভোলা নেহাকে খুব খারাপ দৃষ্টিতে দেখতে থাকে। এরপর অনুজা রুমের দরজা লাগিয়ে দেয় এবং বিশ্রাম নিতে শুরু করে। কিছুটা রাত বাড়লে বৃষ্টি থেমে যায়। অনুজা তখন নেহাকে বলে, এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু নেহা বলে, এই মধ্যরাতের অন্ধকারে আমরা কি করে যাব? তার উপরে এলাকায় না তো কোনো লাইট আছে, না আছে ভালো রাস্তা। তোমার গাড়ি যদি কোনোভাবে মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়, আমরা মহা ঝামেলায় পড়ে যাব। ঠিক তখনই নেহার ভাইয়ের ফোন আসে। তখন নেহা তার ভাইকে জানায় যে সে অমিজা নামের বান্ধবীদের বাড়িতে আছে, আর সে আগামীকাল সকালে বাড়ি ফিরবে। তাদের এই কথাবার্তার মাঝে হঠাৎ কেউ যেন তাদের দরজা নক করে। অচেনা আতঙ্কে আটকে ওঠে এই দুজন। অনুজা হাতে একটা রড নিয়ে দরজা খোলে আর দেখে বাইরে পানির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভোলা। ভোলা পানি দিতে এসেও নেহাকে অদ্ভুত নজরে দেখতে থাকে। তখন নেহা তার ভাইকে সে কোথায় আছে তার বর্তমান অবস্থা না জানিয়ে একটা ভুল ঠিকানা দেয়। এই কথাটা ভোলা শুনে ফেলে এবং সে ছুটে যায় ঘনশ্যামের কাছে। আর ঘনশ্যাম তখন তার মায়ের সেবা করতে থাকে। ভোলা এসে বলে, ভাইজান মেয়েগুলো তো নষ্ট চরিত্রের, বাড়িতে মিথ্যা বলে এখানে এসেছে, আর কেউ জানেও না যে মেয়েগুলো এখানে আছে। অনেকদিন তো হয়ে গেল, আমি কি যাব? ভোলার চোখ থেকে কামনার আগুন ঝড় বইছে। সে বারবার ঘনশ্যামের অনুমতি চাইতে থাকে, কিন্তু কিছুক্ষণ ভাবার পর ঘনশ্যাম তাকে নিষেধ করে দেয়। তখন ভোলা মুখ ভার করে সেখান থেকে চলে যায়। ভোলা চলে যাওয়ার পর লীলা তখন বলে যে তুমি যদি ভোলার খোরাক না দাও তবে ও কিন্তু এখানকার কাজ ফেলে পালিয়ে যাবে।
ঘনশ্যাম এবার বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে। তার মা লীলা ঘুমিয়ে গেলে মায়ের কপালে একটি চুমু দিয়ে সে বাইরের স্টোর রুমে চলে যায়। এদিকে নতুন জায়গা হওয়ার কারণে অনুজার কোনো মতে ঘুম আসছিল না। ঠিক ওই সময় অনুজা লক্ষ্য করে ঘনশ্যাম কোনো এক পুরুষের বডি বাড়ি থেকে বের করে বাইরের ওই স্টোর রুমের দিকে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে অনুজা ভীষণ ভয় পেয়ে যায়। আর একদম অন্ধকার হওয়ার কারণে সে বুঝতে পারে না যে সেটা কার শরীর নিয়ে যাচ্ছে। তখন সব মিলিয়ে ওই বাড়ির পরিবেশ ভয়ানক হয়ে উঠতে শুরু করে। অনুজা তখনই নেহাকে ডেকে উঠায় এবং বলে আমাদের দ্রুতই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এরপর তারা কোনোভাবে সবার চোখ আড়াল করে সেই বাড়ির বাইরে চলে আসে। তবে বাড়ি যাওয়ার পরিবর্তে তারা গিয়ে পৌঁছে সেই স্টোর রুমে, আর যেটা তাদের সর্বনাশের প্রধান কারণ হতে চলেছে। সেই রুমের ভেতর যেতেই একটি হাড়হিম করা দৃশ্য দেখে ফেলে। তাদের সামনে মেঝেতে পড়ে আছে একটি মানুষের রক্তাক্ত কাটা আঙ্গুল। এরপর তারা সেই রুম সার্চ করলে সেখানে একটি লোককেও দেখতে পায়। লোকটি প্রায় আধমরা পড়ে রয়েছে, আর এই লোকটি অন্য কেউ নয়। এই লোকটি হলো সেই ইলেকট্রিশিয়ান, যেটা মুভির গল্পের শুরুতেই এই বাড়িতে পানি চাইতে এসেছিল। লোকটিকে দেখা মাত্র দুজনে ভয় পেয়ে আলাদা আলাদা রাস্তায় দৌড় দেয়। অন্ধকারে দিশাহারা হয়ে দৌড়ানোর জন্য তারা পথ হারায়। তবে কিছুক্ষণ পর একে অপরকে তারা খুঁজে পায়। এরই মধ্যে তারা জঙ্গলে কিছু ভয়ঙ্কর জীবজন্তুর আওয়াজ শুনতে পায়। সেই কর্কশ আর্তনাদের ভয় পেয়ে তারা আবারও বাঁচার জন্য সেই ঘরের কাছে চলে আসে এবং নিজেদের মোবাইল খুঁজতে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো তাড়াহুড়োর মধ্যে অনুজার ফোন বাইরে পানিতে পড়ে গিয়েছে এবং নেহা তার ফোন ভুল করে সেই রুমেই রেখে এসেছে, যেখানে ভোলা তাদের থাকতে দিয়েছিল। এরপর তারা কোনোভাবে লুকিয়ে সেই রুমে চলে আসে। রুমে আসার পর তারা নিজেদের পারিবারিক কিছু বিষয় নিয়ে গল্প করতে শুরু করে। তাদের কথাবার্তা শুনে আবারও জানতে পারি যে এই দুইজনও পারিবারিক অত্যাচারের শিকার। অনুজার বাবা অনুজার মায়ের উপর অনেক অত্যাচার করত, এমনকি নেহার বাবাও তার মাকে অনেক মারধর করত। বর্তমানে নেহার ভাই সে একই কাজ নেহার সাথে করে। তো সেই রাত কোনোভাবে তারা এক প্রকার জেগেই কাটিয়ে দেয়। সকাল হতেই তারা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নেয়, কারণ আর এক মুহূর্তে এই বাড়িতে থাকা যাবে না। এই বাড়ি থেকে তাদের এখনই বেরোতে হবে। আর সকাল হতেই লীলা প্রার্থনার কিছু বাণী পাঠ করতে থাকে এবং সেখানে পন্না বসে থাকে। সে আপন মনে একটা পিঁপড়া নিয়ে খেলতে থাকে, আর আমরা দেখি পন্না বারবার সেই পিঁপড়া যাওয়ার রাস্তা বাধা দিচ্ছিল। এই দৃশ্যতে একটি গভীর তাৎপর্য রয়েছে, যেটা কাহিনী যত এগিয়ে যাবে আমরা সেটা বুঝতে পারবো। এরপর নেহা এবং অনুজা বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ভোলা রীতিমতো তাদের আটকানোর চেষ্টা চালাতে থাকে। সে বলে যে খাবার তৈরি হয়ে গিয়েছে, আপনারা খাবার খেয়ে যান। কিন্তু নেহা এবং অনুজা তার কথায় কান দেয় না। এবার যখন তারা সেখান থেকে চলে যেতে থাকে, তখন লীলা তার ছেলেকে বলে উঠে, তুমি ওদের আটকাবে না? ঘনশ্যাম তখন মাথা নাড়িয়ে বলে সে তাদের আটকাবে না। তখন লীলা ওই সময় বলে উঠে, গতকাল যখন তুমি বাইরে ওই স্টোর রুমে গিয়েছিলে, তখন মেয়ে দুটি তোমাকে ফলো করে সেখানে গিয়েছিল। আর এই কথা শোনার পর ঘনশ্যাম বুঝে যায় যে তার কীর্তিকলাপ মেয়ে দুটি জেনে গিয়েছে, আর তারা বাইরে গেলে নিশ্চিতভাবে পুলিশকে সব জানিয়ে দিবে। এদিকে অনুজা এবং নেহা স্কুটি স্টার্ট দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঘনশ্যাম এবং ভোলা তাদের পিছু করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দূর যাওয়ার পরেই অনুজার স্কুটি রাস্তায় আটকে যায়। গত রাতে বৃষ্টি হওয়ার কারণে সমস্ত মাঠ ভিজে কাদা হয়ে গিয়েছে। এই কারণে অনুজা আর কোনো মতেই গাড়িটি স্টার্ট করতে পারে না। আর এই সুযোগে ঘনশ্যাম ক্ষুধার্ত পশুর মতো তাদের দিকে ছুটে আসে এবং অনুজাকে মারধর করতে থাকে। অন্যদিকে নেহা পালানোর চেষ্টা করলে ভোলা একটি পাথর ছুঁড়ে মারে, যেটি নেহার মাথায় গিয়ে লাগে। তখন নেহাও পড়ে যায়। এরপর যখন অনুজা এবং নেহা নিজেদের চোখ খুলে, তখন তারা নিজেদের একটি বদ্ধ রুমে দেখতে পায়। সেই রুমে একটা সিঁড়ি ছিল। ঘনশ্যাম এবং ভোলা সেই বাড়িতে ছোট্ট একটা আন্ডারগ্রাউন্ড বানিয়েছে, যাতে এই রুমে তারা তাদের সমস্ত নৃশংস কাজগুলো করতে পারে। নেহা সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে আর রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে, আর এই আওয়াজে লীলা খুব বিরক্ত হয়ে উঠে। এরপর ভোলা তাদের জন্য চরম শাস্তির ব্যবস্থা করে। সে পানি গরম করে আর সেই ফুটন্ত পানি জানালা দিয়ে মেয়েগুলোর উপর ঢেলে দেয়। সেই পানিতে নেহার শরীর জ্বলে যায়। নেহা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ওরা আমাদের ছাড়বে না, ওরা আমাদের জীবন্ত মেরে ফেলবে, আর কেউ জানতেও পারবে না যে আমরা এখানে আসি। অনুজা তখন নেহাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে অনুজাকে বলে, আমি তো এখানে আসতেই চাইনি, তুই জোর করে আমাকে এখানে নিয়ে এসেছিস। কিন্তু তারা তো জানতোই না যে এরকম বিপদের মুখে পড়বে। এদিকে অনুজার হবু বর তার খোঁজে তার বাড়িতে আসে, কারণ 2 দিন ধরে অনুজা তার ফোন ধরছিল না। এবার তখনই সেখানে নেহার ভাইও চলে আসে। সে বিনা কারণে অনুজাকে গালাগালি করতে থাকে। সে বলে, 3 মাস ধরে আমার বোন তার হবু বউয়ের সাথে ঘুরছিল, না জানি সে আমার বোনকে কোথায় নিয়ে গিয়েছে।
সে ক্রমাগত অনুজার উপর সমস্ত রাগ তার হবু বরকে বলে। এদিকে অনেকটা সময় কেটে যায়, কিন্তু অনুজা এবং নেহা ওই রুম থেকে বের হতে পারে না। এক পর্যায়ে অনুজার কেন জানি মনে হয় যে নিশ্চয়ই পর্ণা ঘনশ্যামের স্ত্রী নয়, সে হয়তো তাদের মধ্যে কোনো শিকার যাকে ঘনশ্যাম এবং ভোলা আটকে রেখেছে। আর যখনই পর্ণা বাচ্চার জন্ম দিত, এরা সেই বাচ্চাটাকে মেরে ফেলতো। এটা আন্দাজ করার পর অনুজা একটা পরিকল্পনা করে, আর সে উপরে গিয়ে দরজাটা ক্রমাগত ধাক্কা দিতে থাকে। সেই আওয়াজ শুনে ভোলা এবং ঘনশ্যাম সেই রুমে আসে, আর আসা মাত্রই অনুজা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাতে কোনো লাভ কিছুই হয় না। ভোলা আর ঘনশ্যাম খুব খারাপভাবে তাদেরকে মারতে থাকে, কিন্তু তাদের আত্মনাদ এই রুমের মধ্যেই হারিয়ে যায় এবং পর্ণা এইসব কিছু দরজার বাইরে বসে দেখতে থাকে, কিন্তু কিছু করার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই তার মধ্যে নেই। আর এই মারধরের কারণে ঘনশ্যামের হাতে আঘাত লাগে এবং রক্ত পড়তে শুরু করে। এরপর ঘনশ্যাম তাদেরকে মেরে তার মায়ের কাছে এলে তার মা ভোলাকে বলে, যা তাড়াতাড়ি রান্নাঘর থেকে হলুদ নিয়ে আয়। আসল বিষয়টা হলো লীলা খুব জঘন্য মানসিকতার। ছেলে যতই নোংরা কাজ করুক না কেন, লীলা সর্বদাই তার ছেলেকে সাপোর্ট করে। মূলত ছেলেকে অনেক ক্ষেত্রে খারাপ কাজ করতে বাধ্য করত লীলা নিজেই। লীলা বুঝতে পারে যে তার ছেলের এখন কি প্রয়োজন। সে পর্ণাকে ইশারা করে উপরে যেতে বলে। উপরে যেতেই ঘনশ্যাম পর্ণাকে ভোগ করতে শুরু করে। পর্ণা অবলীলায় সবকিছু সহ্য করতে থাকে, সে যেন এই সবকিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে। যখন ঘনশ্যাম পর্ণার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে, তখনও পর্ণা একটা পিঁপড়ার সামনে রাস্তা বন্ধ করতে থাকে। এই দৃশ্যের অর্থ হলো পর্ণা দীর্ঘদিন সময় ধরে এই পরিবেশেই থেকে এসেছে। আজ নেহা এবং অনুজা প্রথম নয়, এর আগেও তারা অনেক মানুষকে বন্দি করে তাদের উপর টর্চার চালিয়েছে। আর একবার এই বাড়িতে আসলে আর কখনো ফেরা যায় না। আর সেই বিষয়ের প্রভাব পর্ণার উপরও পড়েছে। শারীরিক অক্ষমতার কারণে সে কোনো প্রতিরোধ করতে পারে না, এজন্য সে পিঁপড়েদের বাধা দিত। কিছু সময় পর রাত নেমে আসে। লীলা ভোলাকে বলে, মেয়েদের কি খেতে দিয়েছিস? তখন ভোলা বলে, তুমি যে বলেছিলে ওদের খেতে দিলে গায়ের জোর বেড়ে যাবে, সেই কারণে খেতে দেইনি। কিন্তু লীলা বলে, আরে খাবার না দিলে ওরা মারা যাবে যে। আর ওইদিকে ঘনশ্যাম ওই দুজনের হাত বেঁধে সেই দড়ি গলার সাথে জড়িয়ে দিয়েছে। অর্থাৎ কোনোভাবে যদি তারা সামান্য লাফানোর চেষ্টা করে, তখন সেই দড়ি তাদের গলার ফাঁস হয়ে শ্বাসরুদ্ধ করবে। এরপর লীলার কথা মতো ভোলা তাদের জন্য খাবার নিয়ে যায়, আর সবার প্রথমে সে নেহাকে খাবার খাওয়াতে শুরু করে। নেহার মুখে খাবার দিতে সে নেহাকে খুব খারাপভাবে স্পর্শ করতে শুরু করে, কিন্তু অনুজা তো বসে থাকার মেয়ে নয়, সে ভোলাকে আক্রমণ করে। রেগে গিয়ে ভোলা অনুজার গলা টিপে তাকে মারতে যায়। অনুজা একটা পর্যায়ে অজ্ঞান হয়ে গেলে ভোলা সেখান থেকে চলে যায়। এরপর ভোলা চলে যাওয়ার পর অনুজার জ্ঞান ফিরে। সে একটি তেলের কৌটা খুঁজে পায়। অনুজা সেই তেল কোনো মতে তার হাতে লাগিয়ে নেয় এবং হাত পিচ্ছিল করে সে তার হাতের বাঁধন খুলে ফেলে। তারপর নেহার হাতের বাঁধন খুলে দেয়। তারা সেই রুমের মধ্যে ঘুরতে ঘুরতে সেখানে একটা ছোট্ট টানেল দেখতে পায়। এরপর তারা দুজন সেই টানেল দিয়ে বাইরে চলে আসে। সেই টানেল দিয়ে বাইরে এসে নেহা একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। তারপর অনুজা সেই টানেল থেকে বেরিয়ে আসে। তবে ভোলা অনুজাকে অনেক মারার কারণে সে সোজা হয়ে চলতে পারছিল না। আর অনুজাকে এইভাবে যেতে দেখে পর্ণা তাকে দেখে ফেলে। অনুজা কোনো মতে সেই স্টোর রুমে চলে আসে, আর সেখানে ওই ইলেকট্রিশিয়ান লোকটিকেও বেঁধে রাখা হয়েছিল। এখানে এসে অনুজা সেই ব্যক্তির হাত পা খুলে দেয়। অনুজা লোকটিকে বলে, আপনি এখানেই থাকুন, আমি কিছুক্ষণ পরে এসে আপনাকে নিয়ে যাব। লোকটি অনুজাকে বলে, যেদিন পর্ণার বাচ্চা হয়েছিল সেই দিন আমি এখানে এসেছি। এরপর নেহার ভাই অজিত তার বোনের ফোন ট্র্যাক করতে করতে সেখানে চলে আসে। সে ভোলাকে জিজ্ঞাসা করে, এখানে কি দুটি মেয়ে এসেছিল? কিন্তু ভোলা খুব সহজভাবেই মিথ্যা বলে। সে বলে, কই না তো, এখানে তো কোনো মেয়ে আসেনি। নেহা জানতেও পারে না যে তার ভাই তাকে নিতে এসেছে। এরপর জিজ্ঞাসাবাদ করে অজিত সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই অজিতের নজর যায় নেহার লকেটের ওপর, যেটাতে নেহার ছবি লাগানো ছিল। এই লকেট দেখে অজিতের মনে সন্দেহ হয়। সে আবারও ঘনশ্যামের কাছে আসে আর প্রচন্ড রেগে তাকে জিজ্ঞাসা করে বলে, আমার বোন কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? আর তখন নেহা তার ভাইয়ের কথার আওয়াজ শুনতে পায়। নেহা গাড়ি থেকে নেমে তার ভাইকে চিৎকার করে ডেকে ওঠে। আর এই কয়েক সেকেন্ডের মধ্যেই ভোলা একটা পাথর দিয়ে অজিতের মাথা থেতলে দেয়। ভোলা সেই পাথর দিয়ে ক্রমাগত অজিতের মাথায় আঘাত করতেই থাকে। আর শেষ পর্যন্ত ঘনশ্যাম একটা বড় পাথর অজিতের মাথায় সজোরে বসিয়ে দেয়। অজিতের মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। চোখের সামনে ভাইয়ের এমন নৃশংস মৃত্যু দেখে নেহা তো পুরোপুরি অবাক হয়ে যায়। তার মুখ থেকে কোনো কথাই বের হয় না। আর এই সুযোগে ভোলা নেহাকে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে যায়। এরপর তারা যখন অনুজাকে খুঁজতে থাকে, তখন পর্ণা ইশারা করে ঘনশ্যামকে দেখায় যে অনুজা বাইরের স্টোর রুমে লুকিয়ে আছে। তখন ঘনশ্যাম অনুজাকে খুঁজতে খুঁজতে সেই স্টোর রুমে গিয়ে পৌঁছায়।
ঘনশ্যাম অনুজাকে ধরতে যাবে, ঠিক তখন সেই ইলেকট্রিশিয়ান ঘনশ্যামকে আটকানোর চেষ্টা করে। তখন ঘনশ্যাম আর এক মুহূর্ত দেরি না করে একটি রড সেই লোকটির মাথায় বসিয়ে দেয়। ঘটনাস্থলে লোকটি নৃশংসভাবে মারা যায়। এদিকে অনুজা তার হাত থেকে পালিয়ে দৌড়াতে শুরু করে। তখন ঘনশ্যাম তার হাতে ছুরি নিয়ে অনুজার পিছনে ধাওয়া করে, তবে সে অনুজার নাগাল পায় না। ঘনশ্যামের কাজ সহজ করতে ভোলা একটি গুলটি দিয়ে পাথর ছুঁড়ে মারে অনুজার মাথায়, আর অনুজা সেখানেই পড়ে যায়। আর ঘনশ্যাম অনুজাকে ধরে ফেলে। আর এই পর্যায়ে আমরা এই বাড়ির একটি ওভারভিউ দেখতে পাই। বাড়িটির জনসংগম থেকে বহু দূরে ছিল। আশেপাশে বাড়ি থাকা তো অনেক দূরের কথা, কোনো মানুষের আসা যাওয়া ছিল না। তাদের দুজনকে বাড়ির ভেতরে নিয়ে এসে ঘনশ্যাম ভোলাকে অনুমতি দিয়ে দেয়। তখন ভোলা খুশিতে পাগল হয়ে যায়। কামনার আগুন তার মধ্যে এতটাই জ্বলছিল যে সে খুশিতে কান্না করে ফেলে। তখন ভোলা প্রথমে চলে যায় গোসল করতে। সেজে গুজে রেডি হয়ে চলে আসে নেহার কাছে। এরপর নেহার ওপর শুরু করে অশারীরিক নির্যাতন। নেহা বাধা দিলে ভোলা তাকে থাপ্পড় মারতে থাকে। এক পর্যায়ে নেহা তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে এবং তখনই ভোলা খুব নির্মমভাবে নেহাকে ভোগ করে। এ যেন এক মর্মান্তিক দৃশ্য। নেহার মধ্যে প্রতিরোধ করার কোনো ক্ষমতা ছিল না। এদিকে সেই সময় ঘনশ্যাম আসে অনুজার কাছে এবং শাস্তিস্বরূপ একটি ধারালো ব্লেড দিয়ে অনুজার একটা কান কেটে ফেলে। কঠিন যন্ত্রণায় অনুজার প্রাণ যেন বেরিয়ে আসে। ঘনশ্যাম অনুজার চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নেহার রুমের বাইরে নিয়ে আসে, যাতে সে নিজের চোখে নেহার এই অবস্থা দেখতে পায়। ভোলা নেহার উপর এতটাই অত্যাচার করছিল যে নেহা অজ্ঞান হয়ে যায়। নেহার মধ্যে কোনো সেন্স না থাকা সত্ত্বেও ভোলা তাকে ভোগ করে যায়। এই দৃশ্যে যে কোনো মানুষের আত্মাকে চমকে দেবে। এক পর্যায়ে ভোলা নেহাকে বলে, চিৎকার করো, তুই চিৎকার করলে তবেই না মজা পাবো। তবে নেহা ততক্ষণে শারীরিক ও মানসিকভাবে দুইভাবে ভেঙে পড়েছিল। ভোলা নেহার গালে একটা চুমু দিয়ে বলে, বেশ, তবে এখন অবধি, কিছুক্ষণ পর আবার আসছি। মুভির পরবর্তীতে আমরা দেখি রাত হলে নেহার গোপন অংশে দিয়ে দিব্য যন্ত্রণা শুরু হয় এবং সেই সঙ্গে শুরু হয় ব্লিডিং। তখন নেহা একটা লোহার ধারালো টুকরো তুলে নেয় এবং সে তার হাতের শিরা কেটে ফেলে। আসলে নেহা বুঝতে পেরেছিল যে সে জীবিত থাকলে অত্যাচার দিন দিন আরো তীব্র হবে, তাই সে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু নেহার সাথে হয়ে যাওয়া অন্যায়ের পর অনুজার মনে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। আর সে ঠিক করে নেয় যে সে সব কিছু সহ্য করবে না এবং নেহাকে নিয়ে এই বাড়ি থেকে বের হবেই। এরপর অনুজা লাফ দিয়ে বাইরে যায়। এদিকে ভোলা আবারও কামের নেশায় নেহার কাছে আসে এবং দেখে যে নেহা তার হাতে শিরা কেটে ফেলেছে। ভোলা নেহার হাতে একটা ব্যান্ডেজ বেঁধে তার গালে একটা চুমু দিয়ে চলে যায়। ঠিক তখনই ভোলা দেখে অনুজা তাদের গোয়ালে আগুন লাগিয়ে দিয়েছে, যে কারণে বাকি পশুদের সাথে তাদের গাভী লক্ষ্মীও পুড়ে মারা যায়। এই আগুন দেখে ঘনশ্যাম চিৎকার করে কাঁদতে কাঁদতে বাইরে আসে। এরপর ভোলা রেগে গিয়ে স্টোর রুমের দিকে একটা ছুরি নিয়ে অনুজাকে মারার জন্য যায়। সে স্টোর রুম থেকে বেরিয়ে এলে দেখে যে গভীর অন্ধকার ভেদ করে একটা টর্চের আলো ভেসে আসছে। সে নিশ্চিত হয় যে অনুজা ওই রাস্তা বরাবর ছুটছে। তখন ভোলাও সে আলো অনুসরণ করে সেই রাস্তার দিকে ছুটতে থাকে। এদিকে নেহাকে একা পেয়ে পর্ণা নেহার কাছে আসে এবং তাকে পানি দেয়। তখন নেহা পর্ণার কাছে অনুরোধ করে বলে যে দয়া করে আমাকে এখান থেকে বের হওয়ার একটা রাস্তা বলে দাও। কিন্তু পর্ণা বলে না। সে বলে, আমি এমনটা করতে পারবো না, এমন করলে আমার বাবা আমাকে মারবে। অর্থাৎ ঘনশ্যাম পর্ণার স্বামী নয়, সে হলো তার নিজের বাবা। আর ঘনশ্যাম এতটাই বিকৃত মানসিকতার যে সে তার নিজের মেয়েকেই ভোগ করত, তাকে গর্ভবতী করত। আর পর্ণা যদি বাবার চাহিদা পূরণ না করতো তাহলে ঘনশ্যাম তার মেয়ের উপর অনেক নির্যাতন চালাতো, এমনকি দিনের পর দিন তাকে খাবার দেওয়া বন্ধ করে দিত। তাই পর্ণা নিরুপায়, তাই সে তার বাবার ভয়ে নেহাকে সেই রুমেই বন্ধ করে বাইরে চলে যায়। কিন্তু নেহাকে কাঁদতে দেখে পর্ণা আবারও ফিরে আসে এবং তার রুমের দরজা খুলে দেয়। সে নেহাকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে ভোলা অনুজার পিছন পিছন ছুটে, তবে সে অনুজার নাগাল পায় না। কিছুক্ষণ পর অনুজা একটা গাছের মোটা ডাল দিয়ে সেই অন্ধকারের মধ্যে ভোলাকে পেটাতে শুরু করে। সে ভোলাকে অনেক মারতে থাকে। এরপর সে ভোলার হাত থেকে চাকু কেড়ে নিয়ে সেটা তার বুকে বসিয়ে দেয়। ইতিমধ্যে সেখানে সেই হিংস্র পশুগুলোর আর্তনাদ শোনা যায়। অনুজা দ্রুত আবার সেই বাড়িতেই ফিরে আসে এবং আমরা দেখি যে সেই হিংস্র জানোয়ারগুলো ভোলাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এদিকে ভোর হয়ে আসে এবং নেহা কোনোভাবে ঘর থেকে বাইরে চলে আসে। তবে অনুজার প্রতিশোধ এখনো শেষ হয়নি। অনুযায়ী পুরো পরিবারকে একটা উচিত শিক্ষা দিতে চায়। সে ঠিক করে নেয় যে সে ঘনশ্যামকে প্রাণে মেরে ফেলবে। এ পর্যায়ে আমরা দেখি ঘনশ্যাম ইতিমধ্যে জানতে পেরে গিয়েছে যে ভোলা মারা গিয়েছে। মায়ের সাথে গল্প করাকালীন ঘনশ্যামের মনে হয় যে এই বাড়িতে নিশ্চয়ই কেউ এসেছে। আর সে যখনই বাইরে আসে অনুজা তার উপর আক্রমণ করে। অন্যদিকে নেহার একটা আঘাতে প্রাণ হারায় লীলা। এদিকে প্রবল হাতাহাতির মধ্যে অনুজা ঘনশ্যামকে 3 তলার বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় এবং মৃত্যু যন্ত্রণায় ঘনশ্যাম প্রথমবার মা বলে চিৎকার করে ওঠে। সেই সঙ্গে তার 5 বছরের মৌনবোধ ভেঙে যায়।
সেই সঙ্গে এই নরপিশাচকে তার জীবনের মায়াও ত্যাগ করতে হলো। অবশেষে অনুদয় এবং নেহা এই নরক থেকে মুক্তি পায় এবং তারা পর্ণাকেও সেই বাড়ি থেকে মুক্ত করে। মুভির শেষ পর্যায়ে স্ক্রিনে কতগুলো কথা ভেসে ওঠে। আমরা জানতে পারি সম্পূর্ণ কাহিনী একটি সত্য ঘটনার উপর নির্মিত। ঘনশ্যাম এবং তার পরিবার এখানে 20 বছর ধরে বাস করছিল এবং পর্ণা এ অবধি মোট 8টি বাচ্চা জন্ম দেয়, যার মধ্যে 7 জনকে ঘনশ্যাম নিজে মেরে ফেলে। আরেকটি বাচ্চা মৃত অবস্থায় জন্মেছিল। ভোলা এবং ঘনশ্যাম মিলে এই পর্যন্ত 13 জনকে প্রাণে মেরে ফেলেছে। এর মধ্যে ভোলা 9 জন মেয়েকে ভোগ করেছে এবং তাদের মধ্যে প্রথম শিকার ছিল পর্ণার মা সাবিত্রী। একমাত্র অনুদয় এবং নেহা তাদের হাত থেকে বাঁচতে পেরেছিল। আর মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো আমরা দেখতে পেলাম কিভাবে একটি পরিবার জনসম্মুখের আড়ালে কিভাবে ভয়ঙ্কর ক্রাইম করে যাচ্ছিল। তবে প্রথমবার বাড়িটি রহস্যজনক মনে হওয়ার পরেও কৌতূহলবশত সেই বাড়িতে তাদের যাওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হয়নি। আর অতিরিক্ত কৌতূহল অনেক সময় মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়। এই গল্পটি তারই প্রমাণ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।